এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনুস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি 5 জন। এই 5 জনের ভিতরে কয়েকজন নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এই সরকার আর কোনো মতে তার পতন ঠিকই রাখতে পারবে না। আরেকটি জরিপ সামনে এসেছে। এই জরিপে কি উঠে আসলো, কত পার্সেন্ট লোক বিএনপি, জামাত, আওয়ামী লীগ কিংবা এনসিপিকে সমর্থন করলো। আর একটা ইকুয়েশনও রয়েছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা। আমি খুব সরকারের বলতেছি কথা, যেখানে মন্ত্রী উপদেষ্টা কারো এখতিয়ার নাই, সেখানে কোথাকার কোন প্রেস হয়েছে, আপনি কে? উনার লজ্জাবোধ থাকলে এখন পদত্যাগ করা উচিত। সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিবে? শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজনে ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে। সেনাবাহিনীর বিচার কি ব্লাডি সিভিলিয়ান করা হয় নাকি 52 সালে? তাদের নিয়ে বিশদ আলোচনা করব শুক্রবার। তবে আজকে সংক্ষেপে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দিই। ইউনুস উনি ইটালি যাওয়ার আগে ওনার টেবিলে 5 জন উপদেষ্টা পদত্যাগপত্র সাবমিট করেছেন। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি 5 জন। এই 5 জনের ভিতরে কয়েকজনের নাম বলে দিচ্ছি আপনাদেরকে। এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুক আজাদ সাহেব আছেন না, উপদেষ্টা উনি, এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা, এরপর আছেন আকিজ গ্রুপের বশির সাহেব, এরপর আছেন ফরেন ও যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি। আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি, তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত। মোট 5 জন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনুস সরকারের টেবিলে সাবমিট করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার, যাতে করে এটা বাইরে না যায়। ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটে পুটে খাচ্ছে সব উপদেষ্টারা। এই লুটে পুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না, ওনারা সমালোচিত হতে চান না। ফর এক্সাম্পল, এই যে আকিজ গ্রুপের বশির সাহেব, উনি একজন বিজনেসম্যান। উনি চান না যে এই লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক, কারণ উনি সালমান এফ রহমানের মতো হতে চান না, যে পরবর্তীতে ওনার ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনারা সবাই বলবে যে আপনি ওদের সঙ্গে লুট করে খেয়েছিলেন। তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন, মোট 5 জন। এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না। ইউনুস কোনো মতে ঠেকিয়ে রেখেছে, তবে ওনারা এগুলো আর উইথড্র করবেন না। বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন, ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন। এতে প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে। এটা ঠেকানো না। এই সরকার আর কোনো মতে তার পতন ঠেকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে, যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। দ্যাটস দ্য ট্রুথ। সেনাপ্রধানকে কে এই মহাবীর বিপ্লবী হুমকি দিলেন? শুধু হুমকি নয়, এমন কথাও বলেছেন যে প্রয়োজনে ওনাদেরকে উল্টা লটকানো হবে সেই ব্রিজের উপর। সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, চিফ প্রসিকিউটর এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে একরকম সরাসরি হুমকি দিয়েছেন হচ্ছে যে মেজর হাসান নাসির, সাবেক সেনাবাহিনীর মেজর হাসান নাসির, ওনার ভিডিওটা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল। আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনছেন, তাই আমি ভিডিওটা দিলাম না। তবে হাসান নাসির, মেজর হাসান নাসির, তিনি হুমকি দিয়েছেন। কেন হুমকি দিয়েছেন? সেই হুমকিটা দিয়েছেন এই জন্য যে ওই যে সেনাবাহিনীর যে 56 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের 27 জন সার্ভিং অফিসার, বাকিরা নন সার্ভিং, এরকম এদের গ্রেফতার, আটক, জেলে পাঠানো, এগুলো নিয়ে উনি ব্যাপক হুমকি দিয়েছেন। তো ওনার এই হুমকিটা সম্ভবত গতকাল, কারণ আমি পেয়েছি আজকে ভাই, এই জন্য আমি বলতে পারছি না আসলে কোন দিন কখন হুমকি দিয়েছেন। তবে আরেকটা জিনিস গতকাল থেকে পেয়েছি, তবে আজকে বিশেষ ভাইরাল হয়েছে খুব র্যাপিডলি। সেটা হচ্ছে যে আপনার একটা অর্ডিন্যান্স জালি হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব সেনা অফিসার কর্মকর্তাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে সেনা ক্যাম্পে একটা বিল্ডিং এ ওনাদেরকে হাউস অ্যারেস্ট দেখানো হবে। হাউস অ্যারেস্ট মানে সেনাবাহিনীর ওই একটা বিল্ডিং এ আপনার এটারে জেলখানা ঘোষণা করা হবে, সেখানে ভিতরে রাখবে। কারণ হচ্ছে যে ওনাদেরকে আইনা তো আর আপনার ওই আমাদের নর্মাল কারাগারে আমদানি কেচি ফাইল, ম্যাট, এগুলোতে রাখা যাবে না, এই জন্য ওনাদেরকে ওখানে রাখবে। এসি টেসি আছে ওখানে, টিভি, এসি, হকি, ভলিবল, এগুলো সব খেলতে হবে, কোনো টেনশন নেই। ওইখানে রাখা হবে বলে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো এই প্রজ্ঞাপনটা জারি করার আগে কিন্তু গত 3 দিন আরো কিছু ঘটনা ঘটেছে, যেটা আপনারা অনেক কিছুই জানেন। 8 তারিখে রায় দিল যে 24 জনকে অ্যারেস্ট করা হোক, 22 তারিখে হাজির করতে হবে, অক্টোবরের 22 তারিখে হাজির করতে হবে, এটা দিল। আবার ঠিক শনিবার রাতে পিনাকি দ্য গ্রেট 3 ইঞ্চি পিনাকি, উনি রাতের 4:30টায় বাংলাদেশ সময় ঘোষণা দিলেন সবাই মাঠে নেমে আসেন, যার যা কিছু আছে তাই নিয়ে হাজির হন রাস্তায়, সেনাবাহিনী কু করে ফেলছে, কি বলে আপনার এটা, ডাক্তার ইউনুসকে সম্ভবত ডান্ডি বিচি গায়েব হয়ে গেছে, এই ধরনের দিয়ে প্রপাগান্ডা চালায় উনি একটা ইজম তৈরি করতে চাইলেন যে সবাই নাইমা আসেন,
রিউমার স্ক্যানার ওখানে কিছু বললো না, ওনারা চুপ, মুখে কুলুপাইটা বসে রইলেন। এই অবস্থা হয়েছে। এখন অনেকে আজকে 2 দিন যাবত কিন্তু এখানে অনেকে এই কথাটাই বলছেন যে কেন এমন কথা বলা হলো বা কেন কি হইলো, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন, কিন্তু কেউ জানেন না কাহিনী কি। এটা আসলে হচ্ছে যে সেনাবাহিনীর ক্যাম্পে শনিবারে রাত তখন প্রায় সম্ভবত 12টা 12:30টার দিকে সেনাবাহিনীর যে এপিসি গাড়িগুলো আছে, যেটাতে যে সার্জিস হাসনাত গোপালগঞ্জে পালাই আসছিল, ওই ধরনের 12টা গাড়িকে ওরা গ্যারেজ থেকে বের করে পেট্রোল, ওনাদের যে পেট্রোল পাম্প আছে সেখানে নিয়ে যাচ্ছিল ভোর 3টা 3:30টায়। তার মানে এগুলো সব রেডি করার জন্য। এইটা দেখে ওনাদের কাছে খবর পৌঁছান যে এরকম সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়েছে, সম্ভবত ভোর 5টার ভেতরে কু হয়ে যেতে পারে। এইটা শোনার সাথে সাথে আপনারা আমাদের প্রধান উপদেষ্টার লোক খোদা বক্স, আপনারা সম্ভবত সকলে জানেন খোদা বক্স, উনি আগে সম্ভবত পুলিশে ছিলেন, উনি সরাসরি নাকি পিনাকিরকে ফোন দিয়ে বলেছেন যে ভাই এই অবস্থা, এখন এই সরকারকে যদি উৎখাত করে সেনাবাহিনী কু করে ফেলবে, প্লিজ আমাদেরকে বাঁচান, আপনার তাড়াতাড়ি আপনি ঘোষণা দেন যাতে লোকজন আসে। এই হচ্ছে যে মূল কাহিনী, সেদিন পিনাকির সে দাঁড়ানো। তো খোদা বক্স সামান্য এপিসি নড়াতেই সারা সরকারের পেশাব ছিটে গেছে, পায়খানা ছুটে গেছে। আর যদি 2-1টা কামান, যদি জাহাঙ্গীর গেট দিয়ে 1টা কামান, সাভার থেকে 2টা কামান যদি এমনি বের হইতো, যে মানে কামান উঠে কিনা নামে কিনা নড়ে কিনা এইটা দেখার জন্য, তাহলে তো মনে হয় সব আত্মহত্যা করতে একদম স্ট্যান্ড বাই আত্মহত্যা করে মরে যেত এই অবস্থায়। তো এখন যে সেনাবাহিনী ব্যাপারে যে অর্ডিন্যান্সটা জারি করেছেন সরকার, যে ওনাদের ভেতরে একটা বিল্ডিংকে জেলখানা ঘোষণা করা হবে, সেইটাতে দেখা গিয়েছে, পত্রপত্রিকায় এসেছে অলরেডি ছবি, এই জন্যই আমি বলছি আপনাকে যে ঢাকা সেনানিবাসের ভেতরে অফিসার্স মেস আছে। অফিসার্স মেসের ভেতরে অফিসার্স মেস যেটা আছে এটা পুরোটা 7 ফিট দেওয়াল দিয়ে ঘেরা, উচ্চতায় 7 ফিট। সেইটার উপরে এখন আবার কাটা তারের বেড়া লাগানো হচ্ছে, সেটার উপরে আরো 4 ফিট উঁচু করে কাটা তারের বেড়া লাগানো হচ্ছে, যাতে ভেতর থেকে কেউ বা বাইরে থেকে কেউ আসতে না পারে। এটা বিভিন্ন পত্রিকা আপনার ছবিটা পাবেন। তার মানে এখন বলা হচ্ছে যে এই ঢাকা সেনানিবাসের ভেতরে যে অফিসার্স মেস আছে সেইটাকেই মূলত আপনার স্পেশাল কারাগার করা হবে, ওইখানেই থাকবেন। সেনা মেস মানে এটা বুঝেন আলিশান, এখানেও সব আছে, সব কিছু আছে, এখানে রাখবেন। এবং এখন পর্যন্ত যতই বলা হোক যে ওনাদেরকে ধরা হয়েছে, ভাই না, ওদের রিপোর্ট করতে বলা হয়েছিল, সেনাবাহিনী সুশিক্ষিত বাহিনী, যেহেতু ওনাদেরকে বলা হয়েছে যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা রিপোর্ট করেন। সেনা কর্মকর্তা রিপোর্ট করেছেন, রিপোর্ট করার পরে এগুলো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়ে গেছে, কি হবে না হবে। কিন্তু তাদের কাউকে এখনো তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়নি। এবং এখন বলা হচ্ছে যে ওই জায়গায় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের কাটাতারে ঘেরা ওই জায়গায় রাখা হবে বলে এটা বলা হচ্ছে। তবে এর ভিতর 2-3 দিনের ভেতর তো এই 2-3 দিন ওদের মিটিং হয়েছিল। সেনা বাহিনীর প্রধান আমাদের ওয়াকারুজ্জামান ওয়াকা উনি আবার ইয়ের সাথে কথা বলেছেন, কি হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমান্ড্যান্ট জেনারেল, এবং মির্জা জামাতের যেই আমির আছেন সাদা শকুন, তার সাথেও বৈঠক করেছেন। এরপরে সম্ভবত প্রধান উপদেষ্টার কার সাথে বৈঠক করেছেন। বৈঠক করে শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্ত আনাইতে পারছেন সেইটা হচ্ছে যে এই সেনা কর্মকর্তাদের কোনো বিচার কার্যক্রম বা বিচার সিভিলিয়ান করতে হবে না, মানে নো ব্লাডি সিভিলিয়ান কোড। সেনাবাহিনীতে একটা কথা আছে, সেনাবাহিনীর লোক ছাড়া বাকি সিভিলিয়ান যারা আছে সব ব্লাডি, সব ওনাদের পায়ের নিচে। সো নো ব্লাডি সিভিলিয়ান কোর্টে আর কোনো সেনা কর্মকর্তার বিচার কার্যক্রম বা কোনো কিছুই কেউ চালাতে পারবে না। এটা হচ্ছে যে সেনাবাহিনীর এই মুহূর্তের কথা। এখন কথা হচ্ছে যে এই সেনানিবাসের ভেতরে সেনা অফিসারদের মেসে যদি ওনাদেরকে রাখা হয়, তাহলে ওনাদের বিচারটা আসলে কারা করবে, সিভিলিয়ান কোর্টে নাকি সেনাবাহিনীর কোর্টে? সেনাবাহিনীর প্রধান উনি আসলে সহ্য করতে পারেনি যে পুলিশের ভ্যানে এই সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হবে, হাত করা পরানো হবে, মাথায় দড়ি পরানো হবে, ডিম মারা হবে, জুতা মারা হবে। এইটা মনে হয় উনি সহ্য করতে পারবেন না, এই জন্য উনি এত তদবির করেছেন। কারণ ওনার কাছে তো একটা অভিজ্ঞতা আছে না, যে এত বড় বড় পুলিশের কর্মকর্তা, মন্ত্রী মিনিস্টার বাদই দিলাম, সিভিলিয়ান, তো পুলিশ র্যাবের কর্মকর্তা, এরা তো আপনার সুশিক্ষিত বাহিনী, ঠিক না? একজন বিচারপতি, একজন প্রধান নির্বাচন কমিশন, এদেরকে যখন জুতোর মালা গলায় দিয়ে আপনার শহরে ঘুরানো হয়, তখন অবস্থাটা কি দাঁড়ায়? এবং ওনারা বুঝে গেছেন যে এই অবস্থা তো সেনাবাহিনীর সাথে হবে, সুতরাং সেই জায়গা থেকে সম্ভবত একটু পিস্টান দিয়ে রক্ষা করতে পেরেছেন নিজেদের মান সম্মান। আর এইসব বিষয় চিন্তা করে আজকে সাবেক মেজর হান্নান নাসির উনি ব্যাপক হুমকি দিয়েছেন সেনা প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইসিটির বিচারপতি, ডিজিএফআই প্রধান, সকলকে হুমকি দিয়েছেন যে এদের বিচার সেনা হেফাজতে নয়, রাস্তায় নামিয়ে করতে হবে। এবং আপনারা হয়তো আজকে সারাদিনে ফেসবুকে দেখেও ফেলেছেন যে সেনা কর্মকর্তাদের ছবি রাজু ভাস্কর্যের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরও জানি না 24 জনের নাম ঠিকানা, কিন্তু এই ছবিগুলো সব রাজু ভাস্কর্যের সামনে চলে আসছে। এটাও কারা করেছে? সেনাবাহিনী সিদ্ধান্ত নিবে আসলে ওরা কি করবে, মান সম্মান কি আরো খাবে নাকি এভাবেই বেজ্জতি হতে থাকবে।
আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে, দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে। এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের 6টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী, বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনও এই দুরবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে, রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে, বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। রাজধানীর কাউরান বাজারে এই জরিপটি প্রকাশ করা হয়। সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি 45.7%, জামাত 25.8%, আওয়ামী লীগ 17.3%। এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল, মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয়, যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে, আওয়ামী লীগ যদি বেশি থাকে, তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না? ময়মনসিংহ বিভাগে তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি। সেখানে দেখা যাচ্ছে বিএনপি 45.7%, আওয়ামী লীগ সেখানে 17.3%। জরিপটা মিলছে না, ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে। আবার এই বাস্তবতা হতেও পারে। এনসিপি সেখানে 4.7%, এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে। সিলেটে বিএনপি 44.7%, জামাত 29.6%, আওয়ামী লীগ 14%। রাজশাহীতে বিএনপি 44.4%, জামাত 40.9%। রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে। আওয়ামী লীগ 9.2%, রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন। খুলনায় বিএনপি 43.3%, জামাত 30.1%, আওয়ামী লীগ 18.3%। এটাও একটু কেমন যেন গড়মেলে, কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য, মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা। ঢাকায় বিএনপি 40.8%, আওয়ামী লীগ 25.8%, জামাত 24.3%। অর্থাৎ এখানে মানে বিএনপিকে 40.8% বলা হচ্ছে, আওয়ামী লীগ 25.8%, মানে 26% মতো। বিএনপি 40.8, 41 ধরা গেল, তার মানে 15% বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলো অবস্থিত। সেই জেলাগুলো কি? গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং গাজীপুর। এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন ওই জেলাগুলো। সেই বিভাগগুলো থাকা অবস্থাতে, সেই জেলাগুলো থাকা অবস্থাতে ঢাকা বিভাগে বর্তমান চিত্র, মানে যদি এই জরিপটা আমলে নেওয়া যায়, বিএনপি 41%, আওয়ামী লীগ সেখানে সেকেন্ড অবস্থানে 25.8%, মানে 26%। এই ইকুয়েশনটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা এরকম হতে পারতো যে যদি আওয়ামী লীগের অবস্থান একেবারে তলানিতে থাকে, তলানিতে ভাবা হয়, তাহলে তলানিতে সেটা ঠিক আছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথাই বলতে চাচ্ছে না। এখন জরিপ করতে গেলে তো ব্যাপারটা ওইরকমই দাঁড়াবে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে কি না কি হয়, এই কারণে অনেকে মুখও খুলবেন না। সেই কারণে জরিপে কিছুটা কম তাদের অবস্থান মনে হতে পারে। সেই কারণে সেরকম যদি হতো তাহলে এই 26% হওয়ার কথা নয়। আমার মনে হয় যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে রেজাল্টটা